আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। যেখানে আজ আমি ট্রাভেল করব সাকুরা পরিবহনের একটি বাসে করে বরিশাল থেকে ইট পাথরের শহর ঢাকাতে জার্নি করার ক্ষেত্রে ভাড়া এবং যাত্রাপথে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই নতুন ভিডিওতে। পাশাপাশি আরও নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ট্রাভেল ব্লগটি এক্সপ্লেন করার জন্য আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগ, ট্রাভেল উইথ সাকুরা পরিবহন। আমরা কিন্তু সাকুরা পরিবহনের টিকিটটি অনলাইন থেকে সংগ্রহ করি, যেখানে আমাদেরকে বলে দেওয়া হয় যে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু রূপাতলী কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেখানে রূপাতলী কাউন্টার থেকে আমাদের বাসটি বোর্ডিং টাইম ছিল কিন্তু সন্ধ্যা 6:30টায়। তো গাড়ি ছাড়া 15 মিনিট আগে মানে 6:15 মিনিটে কিন্তু রূপাতলী কাউন্টারের সামনে আমাদের ভ্রমণকারী বাসটি এসে পৌঁছায়। যেখানে প্রথমে আমি এই সামনে থাকা সাকুরা পরিবহনের বাসটি দেখে ভেবেছিলাম হয়তো এটি আমাদের ট্যুরমেট হতে পারে। পরবর্তীতে আমাদের গাইড সাহেব এসে কিন্তু আমাদের জানায় যে পিছনের গাড়িটি আমাদের ট্যুরমেট। অনলাইন থেকে কিন্তু আমরা বাসটির A1 এবং A3 সিটটি বুকিং করি, যেখানে বাসটি A2 সিটটি ফাঁকা না থাকায় কিন্তু আমরা পরবর্তীতে সুপারভাইজার সাহেবের সাথে আলোচনা করি যে কোনোভাবে কি A2 এর যাত্রীকে কনভিন্স করে A3 সিটটিতে বসানো যায় নাকি। সুপারভাইজার সাহেব আমাদেরকে পরবর্তীতে আশ্বস্ত করেন যে তিনি কোনোভাবে ম্যানেজ করে নেবেন। আমাদের গাড়ির গাইড সাহেবের নাম হলো নাইসুল ভাই এবং চালক সহকারীর নাম হলো শামীম ভাই, যার সাথে আমার নামে খুব মিল রয়েছে। মিল বলতে কি তার নাম আমার নাম পুরো সেমি। তো যাই হোক, আমরা জার্নি থেকে কনসেন্ট্রেট করি। রূপাতলী কাউন্টার থেকে কিন্তু সন্ধ্যা 6:30টায় আমাদের গাড়ি ত্যাগ করে এবং আমাদের গাড়ির পরবর্তী ডেস্টিনেশন নতুলাবাদ কাউন্টার, যেটির বোর্ডিং পয়েন্ট কিন্তু সন্ধ্যা 7টায়। তো আমরা নতুলাবাদ কাউন্টারে আসার আগে কিন্তু বিশাল একটি জ্যামের দেখা পেয়ে যাই, যেটাকে সিটি জ্যাম বললেই চলে। যেহেতু আমরা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করি, সো দ্যাট আমাদের পার সিটের জন্য ব্যয় করতে হয় 500 টাকা করে। তো 7টা বাজার কিছুক্ষণ আগে যেহেতু আজান দিয়ে ফেলেছে, আমাদের ড্রাইভার সাহেব মাগরিবের নামাজ ধরার জন্য কিন্তু একটু রাশ করা শুরু করে। আর যেহেতু যাত্রী আগে থেকে কাউন্টারে এসে বসেছিল, সো কোনো যাত্রী কিন্তু মিস হয়ে যায়নি। এদিকে ঘটে আরেক বিপত্তি, কারণ A2তে যে যাত্রী ওঠার কথা ছিল সে কিন্তু কোনোভাবে কল রিসিভ করছিল না সুপারভাইজার সাহেবের। পরবর্তীতে সে গাড়িতে উঠিনি, যার ফলে কিন্তু আমরা A2 সিটটিতে ভ্রমণ করার সুযোগ পেয়ে যাই এবং আমাদের ট্যুরের আরেক মেম্বার কিন্তু পেছন থেকে সামনের সিটে চলে আসে। পরবর্তীতে অন্য কাউন্টার থেকে ওই যাত্রীর যাত্রা বাতিল করে কিন্তু ওই সিটটিকে বিক্রি করে দেওয়া হয়। তো নামাজ বিরতি শেষ করে কিন্তু আমাদের গাড়ির চালক সাহেব গাড়িটিকে খুব স্মুথলি চালিয়ে নিয়ে যেতে শুরু করে পরবর্তী কাউন্টার মানে রহমতপুর কাউন্টারের দিকে। আমার বরিশালে যাওয়ার ব্লগটি কিন্তু ছিল ইউনিক সার্ভিসে করে, যেখানে কিন্তু আমি তেমন একটা স্যাটিসফাই ছিলাম না ইউনিক সার্ভিসে জার্নি করে, কারণ অলমোস্ট 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা লেগে গিয়েছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য, যেটা প্রায় ঢাকা থেকে কক্সবাজার সমান বললেই চলে। যদি আমি বরিশাল রুটে অন্য কোনো বাসে করে যাই তাহলে সাকুরা পরিবহনে করে আমি ঢাকা আসবো, এরকম একটা প্ল্যানিংই ছিল আমার পূর্বে। 2012 থেকে 13 সালের মধ্যে কিন্তু এই বাসটিকে নির্মাণ করে তারপর সাকুরা পরিবহনের বহরে যুক্ত করা হয়। তার মানে এই বাসটির বয়স কিন্তু প্রায় আনুমানিক 10 থেকে 12 বছরেরও বেশি। তো যাই হোক, আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু বেশ অনেকক্ষণ জার্নি করার পর বরিশালের রহমতপুর কাউন্টারের সামনে এসে পৌঁছায়, যেখান থেকে আমাদের গাড়িতে বেশ অনেকগুলো যাত্রী উঠে। তো রহমতপুর কাউন্টারে আসার পর কিন্তু আমার বন্ধু আমাকে বলে যে দেখ আমরা রহমতপুরে চলে এসেছি, কিন্তু তোর উপর কোনো রহমত নাই, কারণ তুই সবসময় লাফালাফি ফালাফালি করস। তো আমার বন্ধুকে আমি আর কোনো কথা না বলে সোজা বলি যে তুই একটা মফিস, কারণ আমি ঢাকা থেকে এত দূর আসলাম একটু এনজয় করার জন্য, তো লাফালাফি ফালাফালি করবো নাকি চুপচাপ বসে থাকবো? সে বলতেছে তুই মফিস। তো এরকম মজা করতে করতে দেখতে পাই যে আমাদের আরেক যে জার্নি পার্টনার রয়েছে সে কিন্তু গাড়ির সামনে গিয়ে বসে রয়েছে, মানে মজা করার জন্যই। তো মূলত ফাজলামো করার জন্যই নিয়াজকে বলি যে দেখ ছোটো ভাই, তোকে কিন্তু খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি আমরা। রহমতপুর কাউন্টারে আমাদের সকল কাজ শেষ করে এবং চেক শেষ করে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি আবারও চলতে শুরু করে তার নিজস্ব গন্তব্যে, যেখানে রহমতপুর পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো সাকুরা পাম্প। রহমতপুর পার করে কিন্তু আমরা গৌরনদী কাউন্টারের দিকে এগিয়ে চলি। গৌরনদী ব্রিজ পার করে এরপরে কিন্তু সাকুরা ফিলিং স্টেশনে আমাদেরকে 20 মিনিটের একটি যাত্রা বিরতি দেওয়া হয়। যদি কোনো বরিশালের ভিউয়ার্স আমার ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই জানাবেন যে গৌরনদী ব্রিজের পর যে এই টোল প্লাজাটি এটি কি আগে থেকে নাকি নতুন বানানো হয়েছে। তা গৌরনদী কাউন্টার থেকে যাত্রী তুলে কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন সাকুরা ফিলিং স্টেশনে আমরা চলে আসি। তো আমি ভেবেছিলাম যে সাকুরা ফিলিং স্টেশনে যেহেতু সাকুরা ফুড ভিলেজ রয়েছে, সো কিছুক্ষণের জন্য হয়তো যাত্রা বিরতি দিবে, কিন্তু মূলত তেল নেওয়ার জন্য 5 থেকে 6 মিনিটের একটি ব্রেক দেওয়া হয় সাকুরা ফিলিং স্টেশনে। তো আমাদের গাড়িতে ফুল ট্যাঙ্ক রিফিল করে কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো মাদারীপুর। তো সাকুরা ফিলিং স্টেশনে আমরা যখন আসি তখন সাকুরা পরিবহনে একটি এসি বাস কিন্তু সাকুরা পরিবহনের পাম্পে চলে আসে তেল নেওয়ার জন্য।
আমরা যখন নতুলা বাজার কাউন্টারে ছিলাম তখন কিন্তু আমাদের গাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার জন্য আমাদের যাত্রা শুরু করতে বেশ অনেকটা লেট হয়ে যায়। ঘটনার বিবরণ বলতে গেলে আমরা সকলে জানি যে সাকুরা পরিবহনের বহরের যেমন 40 সিটের বাসও রয়েছে তেমনি 36 সিটের বাসও কিন্তু রয়েছে। তো আমরা যে বাসটিতে জার্নি করছিলাম সেটি মূলত ছিল 36 সিটের একটি বাস, এবং এই বাসটিতে কিন্তু সর্বমোট 9টি রোতে 36 সিট ব্যবহার করা হয়েছে। তো রূপাতলী কাউন্টার থেকে কিন্তু আই লাইনের যাত্রী উঠে এবং সে কিন্তু আই লাইনে না বসে এইচ লাইনে বসে থাকে। যখন নতুলাবাদ কাউন্টার থেকে এইচ লাইনের যাত্রী উঠে তখন কিন্তু সে সুপারভাইজার সাহেবকে বলে যে আমার সিটে আরেকজন বসে আছে, কিন্তু যে আই লাইনের যাত্রী ছিল সে বলতেছে যে তার সিটের পিছনে আরেকটি সিট থাকবে, সেটি কোথায়? মানে তিনি মনে করছেন যে এই বাসটি সর্বমোট 40 সিটের বাস, কিন্তু তাকে কোনোভাবে বোঝানো পসিবল হচ্ছে না যে এটি 36 সিটের বাস এবং তার সিটের পিছনে আর কোনো সিট থাকবে না, আর তার সিটে যে I2 লেখা সে সেই সিটে বসবে না, সে H2-তে বসে জার্নি করবে। তো সুপারভাইজার সহ আমি অনেকক্ষণ তাকে বোঝানোর পর কিন্তু সে বুঝতে পারে এবং পরবর্তীতে সে তার সিটে চলে যায়, যার জন্য আমাদের নতুলাবাদ কাউন্টার ত্যাগ করতে কিন্তু প্রায় অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, আমরা আবার আমাদের জার্নির দিকে ফিরে আসি। বেশ অনেকক্ষণ জার্নি করার পর কিন্তু আমরা মোস্তফাপুরের দিকে চলে আসি। তবে চলুন রাতের বরিশাল হাইওয়ের অপরের সৌন্দর্য উপভোগ করে এসে যাক গাড়ির মিনি ইঞ্জিন সাউন্ডের সাথে। যদি কেউ উপভোগ করতে না চান তবে স্কিপ করে কিন্তু সামনে চলে যেতে পারেন। তো মোস্তফাপুর পার করার পর গাইড নাইসুল ভাইকে কিন্তু আমি বলি যে ভাই আমি একটু সামনে বসে ভিডিও করি, যাতে একটু ভালো করে ভিডিও করা যায়, আপনি আমার সিটিকে বসতে পারেন। সুপারভাইজার নাইসুল ভাইয়া এবং চালক সহকারী শামীম ভাই অনেক কোঅপারেটিভ ছিল আমার ভিডিও করার জন্য, যার জন্য আমি কিন্তু খুব সুন্দর করে আমার ভিডিওটিকে কন্টিনিউ করতে পেরেছি। তো নাইসুল ভাইয়া আমাকে কিন্তু তার সিটে বসতে দিয়ে তিনি আমার সিটে চলে যান। এদিকে একটু পর নাইসুল ভাইয়া আবার সামনে চলে আসেন, কারণ সামনে থেকে একজন যাত্রী নাকি আমাদের গাড়িতে উঠবেন। যেহেতু মুস্তফাপুর পার করার পর রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, সো আমাদের ড্রাইভার সাহেব কিন্তু সিঙ্গেল লেনের রাস্তায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার স্পিডে গাড়ি টানছিলেন। আর আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু একটু বয়স্ক ছিলেন, যার জন্য তিনি তার সম্পূর্ণ দক্ষতা দিয়ে গাড়িটিকে পরিচালনা করছিলেন। তো আমরা যখন মাদারীপুর চলে আসি তখন দেখতে পাই যে এক জার্নি পার্টনার হেভি ঘুম দিয়েছে এবং অন্য জার্নি পার্টনার ফোন চালাতে ভীষণ ব্যস্ত। তো এদের নিয়ে কিছু বলার নেই, কারণ এক জার্নি পার্টনার অলওয়েজ ঘুমাতে ভালোবাসে এবং আরেক জার্নি পার্টনার ফোন নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে। তো মাদারীপুর আসার পর কিন্তু আমাদের একটি কিংস পরিবহনের বাসের সাথে দেখা হয়েছে, যেটি কিন্তু ভারতীয় আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে। আর এই মডেলের চেসিসগুলোর উপর কিন্তু খুব হালকা পরিমাণের ওজনের বডি নির্মাণ করা হয়, যার জন্য এই বাসগুলো খুব স্পিডে চলতে পারে। আর আমরা যে বাসটিতে জার্নি করছি সেটিকে নির্মাণ করা হয়েছিল 2012 থেকে 13 সালের মধ্যে হিনো AK1 মডেলের চেসিসের উপর। প্রথমে এই বাসটিকে আফতাব অটোমোবাইলস থেকে 40 সিট দিয়ে নির্মাণ করা হলো, পরবর্তীতে এই বাসটিকে কিন্তু সাকুরা নিজস্ব বডি গ্যারেজ 36 সিট দিয়ে রিবডি করে ফেলে। যেদিন আমরা জার্নি করছিলাম সেদিন ছিল 2রা মে শুক্রবার, সো সেদিন কিন্তু যাত্রী চাপ বেশ ভালো ছিল বললেই চলে। আর সাকুরা পরিবহনকে যে বরিশালে কিং বলা হয় সেটি কিন্তু আমি সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম।
যখন নতুলাবাদ কাউন্টারে আমরা দাঁড়িয়েছিলাম তখন আমি বাস থেকে নেমে দেখতে পাই প্রায় 5 থেকে 6 ইউনিট হিনো AK1J মডেলের এসি এবং নন এসি বাস কিন্তু যাত্রীর জন্য অপেক্ষা করছে নতুলাবাদ কাউন্টারের সামনে। আর বরিশালে যে অন্যান্য ব্যানারগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেশ ভালো পরিমাণে ট্রিপ অমিট হয়, কিন্তু সাকুরা পরিবহনের ট্রিপ অমিট হতে আমি খুব কমই শুনেছি। যখন আমরা দিগনগর চলে আসি তখন কিন্তু আমাদের সাথে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে দেখা হয়েছে, যাকে কিন্তু আমরা খুব অনায়াসে ওটি দিয়ে ফেলি। আর আমরা যখন রওনা হই তখন কিন্তু সাকুরা পরিবহনের সাথে বেশ অনেকগুলো বাস রওনা দেয়, কিন্তু আমরা সবগুলো বাসকে কিন্তু পেছনে ফেলে সামনে চলে আসি। আর দিগনগর থেকে আরও 10 থেকে 15 মিনিট জার্নি করার পর কিন্তু আমরা চলে আসি ভাঙা ইন্টারচেঞ্জে, যেখানে আসার পর কিন্তু একটি ফানি সিন ঘটে যায় আমাদের সাথে বলতে কি মানে রাস্তার পথচারীর সাথে একটু ফানি সিন ঘটে যায়, যেখানে রাস্তার মাঝে কিন্তু একজন পথচারী দাঁড়িয়ে ছিল, যার জন্য আমাদের চলতে খুব কষ্ট হচ্ছিল। সো আমাদের ড্রাইভার সাহেব কিন্তু তাকে একটু ভয় দেখানোর চেষ্টা করে। অনেকেই বলে থাকে যে বরিশাল হাইওয়েতে শুধুমাত্র ড্রাইভারদের রাফ চালানোর কারণেই এত পরিমাণের দুর্ঘটনার শিকার হয় মানুষরা, কিন্তু আমি মনে করি যে থ্রি হুইলার এবং মানুষের এই অসচেতনতার কারণে কিন্তু এমন বড়সড় দুর্ঘটনার শিকার হয় পথচারী, পাশাপাশি সাধারণ মানুষ, পাশাপাশি বড় বড় গাড়িগুলো। তো আমরা কিন্তু ভাঙা ইন্টারচেঞ্জ থেকে ইউটার্ন নিয়ে আমরা ভাঙা এক্সপ্রেস হাইওয়ের দিকে এগিয়ে চলতে শুরু করি, যেখানে অবিশ্বাস্য হলেও 40 কিলোমিটার পথ কিন্তু আমরা পাড়ি দিয়েছি মাত্র 18 মিনিট সময়ে। তবে চলুন ভাঙা এক্সপ্রেস হাইওয়ের অরিজিনাল ভিউটি দেখে আসা যাক হিনো AK1J মডেলের অরিজিনাল সাউন্ডের সাথে। যদি কেউ উপভোগ করতে না চান তবে কিন্তু স্কিপ করে সামনে চলে যেতে পারেন। বিষয়টা আসলেই অবিশ্বাস্য যে পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট থেকে আমাদের ভাঙা আসতে কিন্তু প্রায় সময় লেগেছিল 1 ঘন্টারও বেশি ইউনিক সার্ভিসের বাসে করে, কারণ ইউনিক সার্ভিসের টপ স্পিড ছিল ভাঙা এক্সপ্রেস হাইওয়েতে প্রায় 70 থেকে 75 কিলোমিটার পার আওয়ার। আর ভাঙা থেকে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে আসার প্রতি সাকুরা পরিবহনের স্পিড ছিল ঘন্টায় প্রায় 130 থেকে 35 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ওই ভিডিওতে আমি তেমন একটা বলিনি, যে বুকের উপর পাথর চাপা দিয়ে আমি রিল্যাক্স ট্রাভেল ব্লগ বলতে ওইটাকে বাধ্য হয়েছি। যাই হোক 18 মিনিট 56 সেকেন্ড জার্নি করার পর কিন্তু আমরা পদ্মা সেতু টোল প্লাজায় এসে 2000 টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠে পড়ি। এখন হয়তো অনেকে বলতে পারেন যে আমি কি ঘুরে ধরে বসেছিলাম নাকি, মূলত আমি কিন্তু 18 মিনিট 56 সেকেন্ড ভিডিও করেছিলাম ভাঙা টোল প্লাজা থেকে পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত। সো সেই সুবাদে কিন্তু আমি বলতে পেরেছি যে কতক্ষণ সময় লেগেছে আমাদের ভাঙা টোল প্লাজা থেকে পদ্মা সেতু টোল প্লাজা মানে জাজিরা পয়েন্টের টোল প্লাজায় আসতে। ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছিলেন যে পদ্মা সেতুর উপর কিন্তু একটি লোকাল বাস আমাদের বাসকে চাপ দেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সকে ব্যবহার করে, কারণ আমাদের গাড়ির স্পিড কিন্তু বেশ ভালোই ছিল। সো আমরা কিন্তু যে অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল সেটিকে হরেন দিয়ে ডানে চাপ দেওয়ার জন্য ইশারা করি, কিন্তু অ্যাম্বুলেন্স চালক বুঝতে পারেনি যে কোন পাশ থেকে হরেন দেওয়া হচ্ছে, যার জন্য কিন্তু তিনি ডান পাশে না চেপে বাম পাশে ফুললি চেপে যায়, যার জন্য আমাদের কিন্তু হার্ড ব্রেক করা প্রয়োজন পড়ে। পদ্মা সেতু উপরে থাকাকালীন কিন্তু নাইসুল ভাই আমাকে বলেন যে ভাইয়া সিটে চলে যান, কারণ পদ্মা সেতুর ঢালে কিন্তু সাকুরা পরিবহনের চেক রয়েছে, যার ফলে আমরা যে যা সিটে চলে যাই। পাশাপাশি আমরা কিন্তু আবারও ঢাকার উদ্দেশ্যে চলা শুরু করি। পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের চেক পার করার পর কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন ধলেশ্বরী টোল প্লাজা।
তো আমরা যখন ধলেশ্বরী টোল প্লাজার দিকে এগিয়ে চলছিলাম তখন আমাদের ঘড়িতে কিন্তু বাজছিল প্রায় 8:50 মতো। তার মানে আমাদের কিন্তু জার্নি শুরু করার প্রায় 2 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছে এবং আমাদের আরও আধা ঘন্টা থেকে 45 মিনিট জার্নি করতে হবে। এদিকে ছোটো ভাই নিয়াজ কিন্তু আবারও সামনে গিয়ে ভিডিও করা শুরু করে, কারণ চেক পার হয়ে গিয়েছিল। এমনিতেও রাতের আবহাওয়া থাকার কারণে পাশাপাশি গাড়ির স্পিড অনেক থাকার কারণে কিন্তু আমাদের তেমন একটা গরম ফিল হচ্ছিল না, কিন্তু ওদিন কিন্তু বেশ ভালো পরিমাণে গরম ছিল বরিশাল তথা ঢাকাতেও। জার্নি করার সময় সবচেয়ে বেশি খারাপ লাগে কখন জানেন? যখন আমরা জার্নি করা শেষ করে বাসায় ফিরি তখন, কারণ হাজারটা স্মৃতি নিয়ে কিন্তু আমরা বাসায় ফিরছিলাম আর ভাবছিলাম যে আর কবে যে ঘুরতে যাব, কারণ ঘুরতে যাওয়ার মধ্যে যে ফিলটা রয়েছে সেটা কিন্তু আর অন্য কোনো কাজে পাওয়া যায় না। অ্যাজ এ ট্রাভেলার অ্যান্ড নেচার লাভার আমার কিন্তু ঘুরতে খুব ভালোই লাগে, কিন্তু কষ্টের ব্যাপার যে আমি একজন স্টুডেন্ট হওয়ার কারণে কিন্তু তেমন একটা ঘোরার সুযোগ পাই না। ভিডিওতে যে রানিং সাউন্ডগুলো রয়েছে সেগুলো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে গাড়ির ভেতরে কী পরিমাণ হাওয়া ফ্লো হচ্ছিল। জাপানি হিনো AK-1 মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশে একটি আশীর্বাদ স্বরূপ কাজ করে, যেখানে আমি মনে করি যে প্রায় 1 যুগের বেশি সময় ধরে এই বাসগুলোতে সার্ভিস প্রদান করতে পারা যায় শুধুমাত্র প্রপার মেনটেন্যান্সের কারণে। যেখানে আমরা যে বাসটিতে ভ্রমণ করছিলাম সেটি কিন্তু বিশাল একটি উদাহরণস্বরূপ হিসাবে আমি ধরতে পারি, কারণ এই বাসটির বয়স প্রায় 12 থেকে 13 বছরেরও বেশি, কিন্তু এই বাসটি যে পরিমাণের প্রেশার নিচ্ছিল কোনোভাবে ধরা পসিবল না এই বাসটির বয়স এত বেশি। তো পদ্মা সেতু মাওয়া প্রান্ত থেকে কিন্তু আমরা প্রায় 15 থেকে 20 মিনিট জার্নি করার পর চলে আসি ধলেশ্বরী টোল প্লাজা, যেখানে 295 টাকা টোল দিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো পোস্তগোলা। তো হাসনাবাদ মানে পোস্তগোলা আগ থেকেই কিন্তু আমাদের গাড়ি থেকে অনেক যাত্রী নেমে যেতে শুরু করে। এদিকে দোলা পরিবহনে একটি বাস কিন্তু আমাদের বাস থেকে খুব হেভি পরিমাণে একটি চাপ দিয়ে বেরিয়ে যায়, যাকে আমরা পোস্তগোলা ব্রিজে ওঠার আগে কিন্তু ওভারটেক করে ফেলি। দোলা পরিবহনের মেন ট্যাগলাইন হলো গতির চেয়ে নিরাপত্তা জরুরি, কিন্তু সেটা কিন্তু তারা কোনোভাবেই মানে না। মূলত তারা গতিকে বেশি প্রায়োরিটি দেয় জীবনের মূল্যের চেয়ে। তো আমাদের ভ্রমণকারী বাসটির লাস্ট ডেস্টিনেশন ছিল গুলিস্তান, আর আমরা 3 জন কিন্তু গুলিস্তানে নেমে পড়বো, কারণ গুলিস্তান থেকে আমাদের বাসায় আসার জন্য গাড়িগুলো পেতে খুব সুবিধা হবে। জার্নি ব্লগটিকে আর বেশি কন্টিনিউ করব না। বরিশাল থেকে মাদারীপুর থেকে ভাঙা টোল প্লাজা আসতে কিন্তু আমাদের গাড়ির টপ স্পিড ছিল 70 থেকে 80 কিলোমিটারের একটু বেশি। আর ভাঙা টোল প্লাজা থেকে পদ্মা সেতু হয়ে যখন আমরা মাওয়া পর্যন্ত আসি তখন আমাদের গাড়ির টপ স্পিড ছিল প্রায় 135 কিলোমিটার পার আওয়ার। যাই হোক, আমরা কিন্তু পোস্তগোলা এবং ধোলাইপাড়ের যাত্রী নামিয়ে দিয়ে কিন্তু হানিফ ফ্লাইওভার দিয়ে উপরে উঠে যায় গুলিস্তানের জন্য। কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার পর কিন্তু আমার চোখ কপালে উঠে যায়, কারণ মেয়র হানিফ ফ্লাইওভারে ছিল হেভি জ্যাম। কষ্টের ব্যাপার হলো সারা রাস্তা আসতে যেখানে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 40 মিনিট, কিন্তু আমাদের মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ির প্রান্ত থেকে গুলিস্তান আসতে সময় লেগেছে 1.5 ঘন্টারও বেশি সময়। তো আর কি করার, জ্যাম ঠেলতেই আমরা আবারও এগিয়ে যেতে শুরু করি গুলিস্তানের উদ্দেশ্যে, কারণ যেহেতু গাড়ি নিয়ে ব্রিজের উপর উঠে গিয়েছে সো আমাদের তো যাওয়া লাগবেই। তো ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বিশাল জ্যাম পার করার পর কিন্তু গুলিস্তান এসে পৌঁছায় রাত 10:05 অ্যান্ড ফাইনালি উই রিটার্ন হোম আফটার কমপ্লিটিং আওয়ার অ্যানাদার সাকসেসফুল জার্নি। রাত 10:15 কিন্তু আমাদের জার্নি করা বাসটি আমাদেরকে গুলিস্তান নামিয়ে দিয়ে সাকুরা পরিবহনের নিজস্ব পার্কিং গ্রাউন্ডে চলে যায়। Many thanks to Naisul Bhaiya, Shamim Bhaiya and also driver uncle to cooperative making this travel vlog. সত্যি কথা বলতে গতিকে আমি তেমন একটা সাপোর্ট না করলেও কিন্তু থ্রিলিং জার্নি করতে বেশ ভালোই লাগে সবারই। ছোট ভাই এবং বন্ধুকে যখন জিজ্ঞেস করি তাদের ওপিনিয়ন কেমন ছিল, তো তারা বলে যে যাওয়ার সময় যেরকম আমরা একটা লুজ মোশন জার্নি উপভোগ করেছি তার থেকে এই জার্নিটি মাচ বেটার ছিল। এই জার্নিটিকে রেটিং দিতে হলে কিন্তু আমি 10/9 দেবো, কারণ এখানে ছোট কিছু গাফলতির কারণে কিন্তু আমাদের জার্নি করার ক্ষেত্রে অনেকটা লেট হয়ে গিয়েছে। মূলত কাউন্টার থেকে প্যাসেঞ্জার এবং সিট সংক্রান্ত ঝামেলা না হলে কিন্তু আমি এই জার্নি রেটিংটিকে 10/10 দিতাম। এছাড়া গাড়ির ড্রাইভার এবং গাড়ির হেল্পার পাশাপাশি গাড়ির গাইড সাহেবের ব্যবহার অমাইক ছিল, যার জন্য কিন্তু আমি অনেক এনজয় করতে পেরেছি আমার এই জার্নিটিকে। পাশাপাশি আমার জার্নি পার্টনাররাও কিন্তু বেশ এনজয় করতে পেরেছে জার্নিটিকে। তাহলে ভিউয়ার্স,
জানিয়ে ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলের আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।